একটা মজার ঘটনা শোনাই তোমাদের। হরিয়ানার একজন নেতা ছিল, নেতার নাম গয়ালাল। সে একই দিনে ৩ বার দল চেঞ্জ করেছিল, একই দিনে ৩ বার পার্টি চেঞ্জ করেছিল। ও কংগ্রেসের নেতা ছিল গয়ালাল। ও সকালে ঘুম থেকে উঠে কারণবশত কংগ্রেস ছেড়ে দিয়ে ইউনাইটেড ফ্রন্টে নাম লেখালো, যোগদান করেছে। আবার কি হয়েছে, একটু পর দুপুরে ইউনাইটেড ফ্রন্ট ছেড়ে দিয়ে আবার কংগ্রেসে যোগদান করেছে। আবার কি হয়েছে, ওর আবার কংগ্রেস ছেড়ে দিয়ে ইউনাইটেড ফ্রন্টে যোগদান করেছে। মানে একই দিনে ৩ বার দল চেঞ্জ করেছে। তো তখন একটা কথা খুবই ফেমাস হয়েছিল, আয়া রাম গয়া রাম, অর্থাৎ রাম আয়া গয়া আয়া, রাম চালা গিয়া গয়া চালা গিয়া। অর্থাৎ রাম এসেছে, গয়া এসেছে, রাম চলে গেছে, গয়াও চলে গেছে। অর্থাৎ একই দিনে ৩ বার দল, রাজনৈতিক দল তার পার্টি চেঞ্জ করা, ভাবতে পারো? তো তাই পার্লামেন্টে একটা আইন পাস হলো যে এক নেতা যেন তার দল চেঞ্জ করতে না পারে। যেই দলের চিহ্ন নিয়ে সে ভোটে জিতেছে সেই দলেই তাকে থাকতে হবে। কারণ দেখো, একজন বিজেপিতে ভোটে উঠেছিল, লোকগুলো তাকে ভোট দিয়েছিল বিজেপির ক্যান্ডিডেট হিসাবে, এবং সেই হিসাবে সে জয়ী হয়েছে। এবার সেই লোকটা যদি তৃণমূল কংগ্রেসে চলে যায়, তাহলে যারা তাকে ভোট দিয়েছিল তাদের সাথে তো এক প্রকার ধোঁকা হয়ে গেল না? সেটাকে কি করার জন্য, সেটাকে বন্ধ করার জন্য ভারতের পার্লামেন্টে, সংসদে, লোকসভা ও রাজ্যসভায় একটা আইন পাস হলো। যে আইনটাকে আমাদের পড়তে হবে, যে আইনটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, সেই আইনটার নাম দলত্যাগ বিরোধী আইন। মানে কোনো পার্টির নেতা তার দল, যেই দলের সিম্বল নিয়ে সে জিতেছে সেই দলেই থাকতে হবে, দল ত্যাগ করতে পারবে না। দলত্যাগ বিরোধী আইন স্যার কবে হয়েছিল এটা? দলত্যাগ বিরোধী আইন হয়েছিল 1985 সালে। 1985 সালের ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। মনে রাখবে, দলত্যাগ বিরোধী আইন ভারতের সংবিধানের ১০ম তফসিলে আছে। স্যার তফসিল কি? তফসিল হলো, ধরো উদাহরণ হিসেবে তোমাদের বলি, তোমাদের বাংলার একটা কবিতা আছে, ধরো ধর্ম, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা ধর্ম। তোমাদের টেক্সট বইয়ে কি আছে? কবিতাটি শুধু আছে, কবিতাটির বিস্তারিত আলোচনা কথায় আছে নোট বইয়ে আছে। তো সেভাবে তফসিল ব্যাপারটা এরকম, সংবিধানের একটা মূল নিয়মকে বিস্তারিতভাবে আলোচনা করা হয় তফসিলে। ভারতীয় সংবিধানের মোটামুটি ১২টি বর্তমান তফসিল আছে, মনে রাখবে। তো এই ১০ম তফসিলে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়। আর এটা ৫২তম সংবিধান সংশোধনীতে এটা করা হয়। ৫২তম সংবিধান সংশোধনী মানে এ যাবৎ সংবিধান ৫২তম সংবিধান সংশোধন করা হয়েছিল। আগে এটা ছিল না, সংবিধানে অ্যাড করা হলো এবং সংবিধান সংশোধন করে এটা করা হলো। ওই জন্য এখান থেকে মনে রাখতে হবে ৫২তম সংবিধান সংশোধনীতে এটা যুক্ত করা হয়েছে। অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন ১০ম তফসিলে আছে, ৫২তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইনকে কার্যকর করা হয়। এবারের আলোচনা, কেন্দ্রে অকংগ্রেসীয় কেন্দ্র সরকার। মনে রাখবে, ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হবার পর থেকে কেন্দ্রে, সেন্ট্রালে একমাত্র কংগ্রেস সরকার ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তারপর একটানা অনেক বছর কংগ্রেস সরকার থাকার পর ১৯৭৭ সালে কেন্দ্রে প্রথমবারের মতো কংগ্রেস সরকার বাদ দিয়ে কেন্দ্রে জিতেছিল জনতা দল। জনতা দলের প্রধানমন্ত্রী কে ছিল? মোরারজি দেশাই মহাশয়। মোরারজি দেশাই প্রথম অকংগ্রেসীয় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হয়েছিল। মনে রাখবে, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করেছিল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল পুরো ভারতবর্ষে। আর সেটাতে মানুষজন অসন্তোষ হয়ে পরবর্তী লোকসভা ভোটে কেন্দ্রতে কংগ্রেসকে সে অর্থে ভোট দেয়নি এবং অকংগ্রেসীয় কেন্দ্র সরকার গঠন হয়। আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেটা, যে অকংগ্রেসীয় কেন্দ্রীয় সরকার কবে গঠন হয়? ১৯৭৭ সালে। অকংগ্রেসীয় বা অকংগ্রেসী কেন্দ্রীয় সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? মোরারজি দেশাই। মোরারজি দেশাই কোন পার্টির নেতৃত্ব ছিলেন? জনতা দল। এবার আমরা আলোচনা করব শ্রমিক সংগঠন সম্পর্কে। প্রশ্ন, শ্রমিক সংগঠন কি? শ্রমিক সংগঠন হলো এমন একটি দল বা সংগঠন যেখানে সমস্ত শ্রমিকরা এক জায়গায় জড়ো হয়ে নিজেদের অধিকার, নিজেদের মজুরি, কাজের পরিবেশ এবং সুযোগ সুবিধা রক্ষার জন্য তারা সংগ্রাম করে। অর্থাৎ ন্যায্য মজুরির দাবি, কাজের নিরাপত্তা, প্রত্যেকটিতে তারা দাবি তোলে। অর্থাৎ প্রায় প্রত্যেকটি বড় রাজনৈতিক দলের নিজস্ব শ্রমিক সংগঠন থাকে, যেগুলো তাদের আদর্শে, মানে যে রাজনৈতিক দলের প্রভাবিত, তাদের আদর্শে, তাদের চিন্তাভাবনায় বিশ্বাস করে। এরকম পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট ৩টা শ্রমিক সংগঠনের আমি বলছি তোমাদের নাম। প্রথম হচ্ছে সিপিআই। সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সিপিআই এর শ্রমিক সংগঠনের নাম এআইটিইউসি।
যার ফুল অর্থ পুরো নাম অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, TRADE, ট্রেড ইউনিয়ন, UNION, ইউনিয়ন কংগ্রেস। তারপরে সিপিআইএম, সিপিআই আর সিপিআইএম আলাদা, আমি পরে বলছি। সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এম মার্ক্সবাদ। মনে রাখবে সিপিআইএম এর শ্রমিক সংগঠনের নাম CITU, CITUর ফুল ফর্ম সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, সেন্টার, CENTRE, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস। তারপরে পুরনো একটা শ্রমিক সংগঠন কংগ্রেস, INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেসের শ্রমিক সংগঠনের নাম কি? INTUC। INTUC এর পুরো নাম ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপরে আরেকটি শ্রমিক সংগঠন বলবো বিজেপির শ্রমিক সংগঠনের নাম কি? BMS, অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ। পরীক্ষার জন্য এই চারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা জেনে নেব কয়েকটি রাজনৈতিক দল, তারা কোথায় তৈরি হয়েছিল এবং কবে তৈরি হয়েছিল সেই সম্পর্কে। একটি রাজনৈতিক দল সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই দলটি তৈরি হয়েছিল কানপুরে 1925 সালের 26শে ডিসেম্বর। তারপর এই দলের নেতাদের মধ্যে ভালোভাবে চলতে এই দলের নেতাদের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ হয়। এর জেরে 1964 সালের 7 নভেম্বর এই দলটি দুই ভাগে ভাগ হয়ে যায়। প্রথম ভাগ, যেটা সিপিআই আগে থেকে ছিল কানপুরের, এরপর 1964 সালে এই দলটি থেকে নতুন দল তৈরি হয় সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটাকে মার্ক্সবাদ বলা হয়। যেমন কংগ্রেস থেকে বিভিন্ন দলের উৎপত্তি হয়েছে, সেভাবে সিপিআই থেকে তৈরি হলো সিপিআইএম। এই দলের প্রথম সভা বলা যায় বা এই দল তৈরি হয়েছিল কলকাতায়, বললাম 1964 সালে 7 নভেম্বর। আর একটা ওভারঅল কথা যদি মনে রাখা ভালো আমাদের সকলকে, যে এই কমিউনিস্ট পার্টিটা কোথায় তৈরি হয়েছিল? সিপিআই, এই পার্টিটা আমাদের ভারতে তৈরি হয়নি। এই পার্টিটা তৈরি হয়েছিল উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে। অর্থাৎ ওভারঅল যদি প্রশ্ন আসে যে সিপিআই পার্টিটা কোথায় তৈরি হয়েছিল, তাহলে মনে রাখতে হবে আমাদের তাশখন্দে। আর তাশখন্দের কথা আসলে আমার একটা কথা বলার ইচ্ছা করে, আমাদের প্রধানমন্ত্রী ছিল 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীজি। লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে গেছিল তাশখন্দে। তো সেখানে একটা ভূমিকম্প হয়েছিল এবং তিনি সেখানেই মারা গিয়েছিল। তোমরা তাশখন্দ চুক্তির নামে কোনো চুক্তির কথা পড়ে থাকবে। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল যে বিদেশে গিয়ে মারা গিয়েছিল। যাই হোক, এটা মনে রাখবো ভালো পরীক্ষার জন্য। আর একটা দলের নাম পেয়েছি আমরা ফরওয়ার্ড ব্লক। সেই দলটা কংগ্রেস থেকে ছিটকে গিয়ে তৈরি হয়েছিল। কোথায় তৈরি হয়েছিল? কলকাতায়। কে তৈরি করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস, 1939 সালের 22শে জুন। তারপরে পশ্চিমবঙ্গে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরেকটি দল হলো TMC, তৃণমূল কংগ্রেস। এই দলটিও কংগ্রেস থেকেই মধ্য থেকেই তৈরি হওয়া একটি দল। কলকাতায় তৈরি হয়েছিল 1998 সালের 1 জানুয়ারি। এই দলটি তৈরি করেছিলেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রশ্ন করি, ভারতে প্রথম ভোট কবে হয়? ভারত স্বাধীনতা হওয়ার পর। তোমরা জানো 5 বছর পর পর ভোট হয়। অতএব ভারত স্বাধীন হওয়ার 5 বছর পর প্রথম নির্বাচন বা প্রথম লোকসভার ভোট হয়েছিল। মানে 1947 সালে ভারত স্বাধীন হলো। আর আমাদের ভোট কবে হলো? 48, 49, 50, 51, 52, অর্থাৎ 5 সাল পর। তো পরীক্ষায় প্রশ্ন আসবে ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল লোকসভার? মনে রাখবে 1951 অথবা 1952 সালে। তো লাস্ট কবে হয়েছিল ভোট? এই তো দেখলাম 2024 সালে। তো লাস্ট ভোট হয়েছিল 2024 সালে। 2024 সালে 18তম বার ভোট হলো। অর্থাৎ 1951 সালে দ্বিতীয় হলো, তারপরে 52, 53, 54, 55, 56 সালে তৃতীয় ভোট হলো। এভাবে যদি 5 বছর পর পর আমরা গুনে থাকি, তাহলে 2024 সাল অবধি 18তম বার আমরা ভোট দিলাম লোকসভার। তো লোকসভার ভোট আলোচনা করতে গিয়ে একটা নতুন জিনিস আমাদের আলোচনা করতে হবে, EVM। তো আগে ব্যালট পেপারে ভোট হতো, অর্থাৎ ভোট দিতে যেতে হতো, একটা পেপার থাকতো, সেখানে একটা প্যাড দিয়ে ভোট দিতে হতো। কিন্তু এবার ইলেকট্রনিক মেশিন তৈরি হয়েছে, EVM। এই EVMটা কবে তৈরি হয়েছিল? 2009 সালে। তখন 15তম ভোট হচ্ছিল লোকসভা। তো প্রথম EVM কোন রাজ্যের স্বীকৃতি পায়, মানে প্রথম কোন রাজ্য EVM এর ব্যবহার শুরু করে? কেরালা রাজ্য, সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য লিটারেসির দিক থেকে। তারপরে আমরা 2014 সালে দেখি ভিভিপ্যাটের ব্যবহার। ভিভিপ্যাট কি? ভিভিপ্যাট হলো এমন একটা যন্ত্র যেখানে ভোট দেওয়ার পর তুমি কাকে ভোট দিলে তাদের সিম্বল বা চিহ্ন এবং লোকের নাম সহ এটা স্ক্রিনে দেখা যাবে, সেটাকে বলা হয় ভিভিপ্যাট। যখন ভিভিপ্যাট শুরু হয় তখন 8টি জায়গায় প্রথম ভিভিপ্যাটের প্রচার শুরু হয় 2014 সালে। আর 2024 হতে হতে প্রায় সব কেন্দ্রে ভিভিপ্যাট দেওয়া হয়। এটা ইনফরমেশন জেনে রাখতে হবে আমাদের।
চাপ সৃষ্টিকারী দল কাকে বলে? চাপ সৃষ্টিকারী দল হলো এমন দল বা এমন একটা সংগঠন যারা ভোটে কখনো ওঠে না, মানে নির্বাচনে তারা কখনোই অংশ নেয় না, কিন্তু সরকারের উপর চাপ দিয়ে নিজের দাবি আদায় করে। তারা কিভাবে সরকারের উপর চাপ দেয়? তারা বিভিন্ন প্রতিবাদ করে, বিভিন্ন স্মারকলিপি জমা দেয়, মিডিয়ার ব্যবহার করে, মিছিল বা আন্দোলন করে, জনমত গঠন করে, এইভাবে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করে। আর সরকার সেটা করতে বাধ্য হয়। তারা মনে রাখবে, তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করে না। বিভিন্ন চাপ সৃষ্টিকারী দলের মধ্যে আমরা বলতে পারি যেমন অখিল ভারতীয় কিষাণ সভা, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, স্টুডেন্ট ইউনিয়ন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, বার কাউন্সিল অফ ইন্ডিয়া বললাম, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করে। ধরো কোনো একটা জিনিসের দাম সম্পূর্ণভাবে সরকার অনেক বৃদ্ধি করলো, পেট্রোলের দাম খুবই বেড়ে দিয়েছে, তো লোকগুলো কি করলো, শ্রমিক একটা যে সংগঠন আছে চাপ সৃষ্টিকারী সংগঠন, তারা রাস্তায় নামলো এবং সরকারের বিরুদ্ধে পুরো আন্দোলন করলো যে দাম কমাতে হবে। তো যারা আন্দোলন করলো তারা তো আর রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত না, তা তাদেরকে বলা হবে চাপ সৃষ্টিকারী দল। অর্থাৎ চাপ সৃষ্টিকারী দল বা চাপ গোষ্ঠীকারী দল এমন একটি দল যারা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবে না, কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করে রাখবে এবং সরকার তাদের কথা মানতে অনেক সময় বাধ্য থাকবে, কারণ তারা আবার এক সময় ভোট দেয়। তো নির্বাচনে না দাঁড়িয়ে সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে, সেটাই হচ্ছে চাপ সৃষ্টিকারী দল। বিরোধী দল কাকে বলে জানো কি? যে দল সরকারে থাকে, সরকারের বিপক্ষে সব থেকে বড় দলটিকে বিরোধী দল বলা হয়। একটা নিয়ম আছে, যতগুলো আসন থাকবে তার 10% যদি কোনো দল সিঙ্গেল দল পায়, জোট সরকার নয়, সিঙ্গেল দল পায়, তাহলে সেটাকে বলা হবে বিরোধী দল। অর্থাৎ লোকসভা বিধানসভার মোট আসনের 10% যদি কেউ পায় সিঙ্গেল একটা পার্টি, তাহলে সেই পার্টিকে বিরোধী পার্টি হিসাবে বলা হবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি ব্যাপারটা, যে লোকসভার মোট যদি 545টি আসন থাকে, তাহলে বিরোধী দল হতে হলে তাকে 545-এর 10% অর্থাৎ 55টি আসন পাইতে হবে। 55টির কম আসন যদি পায়, তাহলে সেটা সরকার স্বীকৃত বিরোধী দল হিসাবে গণ্য করা যাবে না। তো বিরোধী দল সরকারে যেমন প্রধানমন্ত্রী থাকে, তো বিরোধী দলে থাকবে বিরোধী দলনেতা থাকে। তো বিরোধী দল সম্পর্কে এইটুকু জানলে যথেষ্ট। ওকে, টাটা। এই অধ্যায়ের এতটুকু কনসেপ্ট জানলে যথেষ্ট। এরপর আমি এই অধ্যায়ের সম্পূর্ণ ফ্রি পিডিএফ এবং এমসিকিউগুলোর পোস্টমার্টম করব পরের ভিডিওতে। প্রত্যেকটা এমসিকিউ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে, তাই নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। পার্ট 1 এবং পার্ট 2 দেখার পর সেই ভিডিও দেখে এবং সেই ভিডিওর পিডিএফ সবাইকে প্রোভাইড করা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।